কেম ভরের একটা বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে এই যুক্তিতে উঠালাম মনে করো, আমরা আগে বলেছি বিভব শক্তিটা হচ্ছে এমন একটা শক্তি, সেটা বলের বিরুদ্ধে যত বেশি কাজ করবা, হ্যাঁ, তত বেশি তার মধ্যে সঞ্চিত হবে। ওকে, তো আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে এখানে কিন্তু কাজ করছি। অভিকর্ষ বল যেহেতু নিচের দিকে কাজ করছে, আমি উল্টা দিকে উপরের দিকে কিন্তু একটা বস্তুকে উঠাচ্ছি, তার মানে বিরুদ্ধে। ঠিক আছে, তো অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ করো, দেখো খেয়াল করো, তাহলে আমার কি পরিমাণ কাজ করতে হচ্ছে? এফ বাই এ, এটা হচ্ছে কৃত কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। এফ এর জায়গায় এখন এমজি বসাবো, যেহেতু আমার উপরের দিকে উঠাচ্ছি, এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। এম এ না লিখে আমি এম জি লিখলাম, গুণ হচ্ছে এইচ, তাহলে আমরা এম জি এইচ লিখলাম। ঠিক আছে, কার সাথে? তলকে, রেফারেন্স প্লেনকে, ভূপৃষ্ঠ। রেফারেন্স প্লেন হচ্ছে একটা বস্তুকে বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করলাম, সেই কাজটাই বস্তুর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হলো, এবং এই যে সঞ্চিত হলো, এটা দ্বারা বস্তু করার সামর্থ্য অর্জন করেছে। এটা দ্বারা বস্তু কিন্তু কাজ করার সামর্থ্য অর্জন করেছে। তাহলে আবার কি পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করেছে? এমজিএইচ পরিমাণ। প্রশ্ন হচ্ছে, মনে করো একটু নিচে, এখান থেকে এখানে আসলো, খেয়াল করবা, এই বস্তুটা মনে করো আগে ছিল 10 মিটার উচ্চতা, এখন 5 মিটার উচ্চতা। এটা এখন কোন দিকে আসলো? অভিকর্ষ বলের বিরুদ্ধে আসলো না অভিকর্ষ বলের দিকে আসলো, বলো দেখি। অভিকর্ষ বলের দিকে। অভিকর্ষ বলের দিকে আসলো। আমার আগে ছিল মনে করো এটুকু 10 মিটার উচ্চতা, এখানে আসলো মনে করো 5 মিটার উচ্চতায় আসলো। বোঝার চেষ্টা করো, আগে ছিল 10, এখন ছিল 5। তাহলে এখন দেখো, এই যখন এখানে ছিল তখন তার এমজিএইচটা কিন্তু এমজি 10, এখানে যখন আসলো এমজি ইন্টু এইচ এর মান কিন্তু 5। তার মানে এই পজিশনে তার বিভব শক্তিটা, যে কথাটা বলেছিলাম সেটারই একটা উদাহরণ। তখন বস্তুর মধ্যে কিন্তু সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তির পরিমাণ, আমরা অভিকর্ষ বলের দিকে বিরুদ্ধে কাজ করব, উপরের দিকে যাব, অভিকর্ষ বলের বিরুদ্ধে। এখানে যেহেতু আমি বিভব শক্তি নিয়ে আলোচনা করছি, এখানে অভিকর্ষ বল নিয়ে কথা বলবো। যখন আমরা বিরুদ্ধে কাজ করবো, তখন কিন্তু আমার বিভব শক্তিটা বাড়বে। তুমি যদি 5 মিটার এদিকে না আসে, 5 মিটার উপরের দিকে উঠতা, এখানে যদি উঠতা, বিভব শক্তিটা কিন্তু আরো বেড়ে যেত। তার বলের বিরুদ্ধে যত বেশি কাজ করবা, তত বেশি বিভব শক্তিটা বাড়বে। অভিকর্ষ বলের দিকে যদি কাজ করো, তাহলে বিভব শক্তির পরিমাণটা কমবে। ঠিক আছে, তাহলে এখন একটা কথা কিন্তু তোমাদের বলেছিলাম যখন আমরা পড়েছিলাম, মনে আছে কিনা জানি না, কি বলে, পরমাণুর মডেলে যখন আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে কোন বস্তু সর্বনিম্ন বিভব শক্তিতে থাকতে চায়, কথাটা কিন্তু বলেছিলাম। ওই যে প্রোটন আর নিউট্রন যখন মিলিত হয়ে বন্ধন শক্তি গঠন করলো, বন্ধনে সর্বনিম্ন শক্তিতে যখন বন্ধন, ঠিক আছে, ওই কথাগুলো এখানে, এই কথা যে কোন বস্তু সর্বনিম্ন বিভব শক্তি থাকতে চাই, তুমি একটা বস্তুকে এই পর্যন্ত উঠাইলা, তো এই বস্তুকে থাকতে চাইবে না, কোথায় থাকবে? এই ভূপৃষ্ঠে নামতে থাকবে। ঠিক আছে, তুমি যদি মনে করো না স্যার, আমি এখানে যে পরিমাণ নামতেছে এটা মনে করো মাটি, এখানে একটা গর্ত করে দিলাম, তাহলে কিন্তু সে এখানেও থাকবে না, সে গর্তের নিচে নিচের দিকে সে চলে আসবে। অর্থাৎ একটা বস্তু, হচ্ছে মধ্যে একটা প্রবণতা, টেন্ডেন্সি থাকবে। কি টেন্ডেন্সি? সর্বনিম্ন স্থিতিশক্তিতে সে থাকতে চায়, সর্বনিম্ন স্থিতিশক্তিতে সে থাকতে চায়। তাহলে খেয়াল করি, এটাকে নির্দেশক তল চিন্তা করি, ভূপৃষ্ঠ করি, প্লেন, এটার সিগনিফিকেন্স, নির্দেশক তল কি অর্থে ব্যবহার করছি? যে তলের সাপেক্ষে আমি হচ্ছে বস্তুটার, কোন বস্তুর বিভব শক্তির হিসাব নিকাশ করতে, আমরা এই অর্থে এখানে নির্দেশক তল কথাটা ব্যবহার করছি। তো এখানে যদি আমি নির্দেশ করি, কত বলো, তাই না? শক্তির পরিমাণটা হচ্ছে, যেহেতু নির্দেশক তলে বস্তুটা আছে, যে কে, যে রেফারেন্স প্লেনের সাপেক্ষে বা নির্দেশ শক্তিটা সেখানেই বস্তুটা আছে, তাহলে বিভব শক্তি হচ্ছে 0।
এম জি ইন্টু জিরো, এর মান জিরো, আমরা পেলাম হচ্ছে জিরো। কিন্তু বস্তুটা যদি নির্দেশক থেকে নিচের দিকে থাকে, ভূপৃষ্ঠে আরো নিচের দিকে থাকে, মনে করো এইচ গভীরতায় আছে, সেক্ষেত্রে বিভব শক্তি হবে। প্রশ্ন হচ্ছে নির্দেশক তলের সাপেক্ষে বিভব শক্তি হবে হচ্ছে এম ইন্টু মাইনাস এইচ বা মাইনাস এম জি এইচ, আমার যদি ভূপৃষ্ঠ থেকে সে নিচের দিকে থাকে। তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি নেগেটিভও হতে পারে, ঋণাত্মকও অবশ্যই হতে পারে। নির্দেশক তল এর উপরে যদি যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা ধনাত্মক বিভব শক্তি, আর যদি নির্দেশ থাকে আমরা ঋণাত্মক বিভব শক্তি, আছে, যেটাকে আমরা ঋণাত্মক বিভব শক্তি, সরি। তাহলে আমার নির্দেশক তল, অর্থাৎ যদি ভূপৃষ্ঠকে নির্দেশক তল ধরো, তাকে বলবো আমরা গভীরের শক্তি, গভীরের কোনো জায়গায়, ভূপৃষ্ঠ থেকে গভীরের কোনো জায়গায় শক্তিটাকে বলবো ঋণাত্মক বিভব শক্তি। তল অর্থাৎ যদি আমরা সেই শক্তিটাকে বলবো আমরা ঋণাত্মক। তাহলে যদি হাফ এম ভি স্কয়ার লিখি গতিশক্তি, তো দেখো গতিশক্তি কার উপর নির্ভর করে, আমরা সরাসরি এর বর্গের উপর নির্ভরশীল, বেগের উপর নির্ভরশীল। যেহেতু ই কে প্রপোর্শনাল টু ভি স্কয়ার, তো ভি এর মান মনে পজিটিভ, যাই হোক না কেন তার উপর স্কয়ার করলে কিন্তু পজিটিভ হবে। সুতরাং বিভব শক্তি ঋণাত্মক হলেও গতিশক্তি কখনোই ঋণাত্মক হবে না। ঠিক আছে, তাহলে আমরা নির্দেশক তলটা কিন্তু গুরুত্বপূর্ণ। নির্দেশক তলের সাপেক্ষে কিন্তু বিভব শক্তি ঋণাত্মক হতে পারে। কি বলে, গতিশক্তির ক্ষেত্রে কিন্তু নির্দেশক তল তুমি যাই ধরো, নির্দেশক তলের বিষয়ই নাই, তুমি গতিশক্তির বেগ লাগবে এবং সেই মুহূর্তের বেগের বর্গ যেহেতু আছে, সুতরাং কখনোই গতিশক্তি হতে পারে না। নির্দেশক তলের সাপেক্ষে ধনাত্মক ঋণাত্মক উভয়। নির্দেশক তলকে যদি ভূপৃষ্ঠ বিভব শক্তি ধনাত্মক, নিচের দিকে বিভব শক্তি হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, ওকে। আমরা এই কথাটাও একটু শিখে নিই যে বস্তু সর্বনিম্ন বিভব শক্তি বা স্থির শক্তিতে থাকতে চায়, এইটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু। ঠিক আছে, আমরা রসায়ন পড়তে জায়গায়, ঠিক আছে, বিভব শক্তিতে সে থাকতে চায়। যদি রেফারেন্স তল এখানে থাকে জিরো, দেখে এখানে থাকতে চায়। আবার এখানে যদি গর্ত থাকে একটা মাটির, সে কিন্তু একবার নিচে চলে, মানে সবসময় বস্তুর মধ্যে এটা প্রবণতা থেকেই যায়। খেয়াল করো, আমরা বিভব শক্তি পড়লাম, গতিশক্তি পড়লাম, অভিকর্ষজ গতিশক্তি পড়লাম। এইবার আমরা একটু যদি কি বলে স্থিতিস্থাপক বিভব শক্তির দিকে তাকাই, অলরেডি পড়ে ফেলেছি, বলেছিলাম স্থিতিস্থাপক বিভব শক্তি। বিভব শক্তি একটু খেয়াল করো, স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করো, এই যে স্প্রিং, স্প্রিংটাই তো স্থিতিস্থাপক বস্তু একটা, তাই না? এই যে এটা হচ্ছে তার স্বাভাবিক স্বাভাবিক অবস্থা। আর মনে করো, তাহলে আমার দেখো স্প্রিং বলটা কোন দিকে কাজ করে, স্প্রিং বলটা সবসময় এদিকে স্প্রিং বল কাজ করবে যদি তুমি এদিকে দিকে বাড়াও, আর এদিকে প্রযুক্ত বল কাজ করবে, তাই না? তাহলে স্প্রিং বলের বিরুদ্ধে তুমি যত কাজ করবা, স্প্রিং এর ক্ষেত্রে খেয়াল করো, স্প্রিং নিয়ে কথা বলছি, স্থিতিস্থাপক বিভব শক্তি আমরা ধরে নিয়েছি স্প্রিং, স্প্রিং বলের বিরুদ্ধে তুমি যত বেশি কাজ করবা তার মধ্যে তত বেশি গতিশক্তি সঞ্চারিত হবে। মনে করো স্বাভাবিক অবস্থা থেকে সে একটু এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে, এক্স পরিমাণ সরণ ঘটিয়েছি, এক্স পরিমাণ সরণ, এক্স ইজ ইকাল টু জিরো, এক্স ইজ ইকাল টু এক্স। তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে এইদিকে তো অবশ্যই কাজ করছে হচ্ছে এটা, আর এই দিক বরাবর কাজ করছে হচ্ছে এফ এস, ঠিক আছে, স্প্রিং বলের বিরুদ্ধে কতখানি কাজ করেছে বলো দেখি, এক্স ইজ ইকাল টু জিরো থেকে এক্স ইজ ইকাল টু এক্স এ আনতে। আচ্ছা, আমরা একটু একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আগেই বলেছি যে আমাদের নির্দেশক তল লাগবে বিভব শক্তি নির্ণয় করতে হলে। তো নির্দেশক তল বলেছি, অথবা রেফারেন্স প্লেন বলেছি, অথবা সাম্যাবস্থা বলেছি, প্রাথমিক অবস্থা বলেছি, সাম্যাবস্থা ধরে নাও। স্প্রিং এর স্বাভাবিক অবস্থা বা সাম্যাবস্থা কিন্তু এইটা, যেটাকে আমরা এক্স ইজিক্যাল টু জিরো ধরি, ঠিক আছে। এখন জিরো থেকে যদি আমি এক্স পরিমাণ সরণ ঘটাতে চাই, তাহলে স্প্রিং এর বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা সেই কাজটা অলরেডি বের করেছি, যে হাফ কে এক্স স্কোয়ার। তোমাদের হয়তোবা সকলেরই মনে আছে যে স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ এতটুকু করেছিলাম, যেটাকে আমরা বলছিলাম
প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। দেখো এখানে কিন্তু খেয়াল করো, অভিকর্ষ বিভব শক্তির ক্ষেত্রে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করেছে mgh পরিমাণ। তাই এই বস্তুটাকে এই যুক্তিতে উঠাতে আমাদের অভিকর্ষ অভিকর্ষ বলের বিরুদ্ধে mgh কাজ করতে হয়েছিল। তাই প্রযুক্ত বল দ্বারা কাজ হয়েছিল mgh। এই mgh টাই কিন্তু হচ্ছে এখানকার বিভব শক্তি। এখানে খেয়াল করো, স্প্রিং বলের বিপরীতে কাজ করতে হয়েছে হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ, অর্থাৎ প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই হাফ কে এক্স স্কোয়ারটাই হবে হচ্ছে এই বিভব শক্তি বা শক্তি। তাহলে স্বাভাবিক অবস্থা থেকে আমরা রেফারেন্স পয়েন্টকে স্বাভাবিক অবস্থা বা 0 পয়েন্ট ধরলাম, x = 0। স্বাভাবিক অবস্থা থেকে যদি কোনো স্প্রিং কে এক্স মিটার কি বলে ওটাকে প্রসারিত করা হয় বা সংকুচিত করা হয়, একই কথা, প্রসারিত বা সংকুচিত যেভাবে তুমি করো না কেন, গত ক্লাসে বুঝিয়েছি, যে ক্ষেত্রেই করো না কেন তুমি, যেহেতু স্কোয়ার আছে, উভয় ক্ষেত্রে কিন্তু কাজের পরিমাণটা হবে হচ্ছে হাফ কে এক্স, আর স্প্রিং বল দ্বারা কৃত কাজ হবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং বল দ্বারা কৃত কাজ নেগেটিভ, আর প্রযুক্ত বল যেহেতু বিপরীতে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে বিভব শক্তিটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের স্থিতিস্থাপক বিভব শক্তি স্প্রিং এর ক্ষেত্রে আমরা বের করলাম হাফ কে এক্স স্কোয়ার। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম আমরা, সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন সমান সমান হচ্ছে কৃত কাজ, সেটা হচ্ছে কাজ শক্তি দ্বারা আমরা অঙ্ক করব। থিওরি ভালো করে পড়লে অঙ্ক আটকাবে না আসলে। এইবার আমরা শক্তির নিত্যতার সূত্র বা সংরক্ষণশীলতা নীতি পড়বো, এগুলো 9-10-এ পড়ে এসছো। শক্তির নিত্যতার সূত্র বা শক্তির সংরক্ষণশীলতা নীতি, একটু খেয়াল করবো কথাটা একটু ভালো করে। শক্তির সংরক্ষণশীলতা নীতি, এটা হচ্ছে ইউনিভার্সাল, চিরন্তন, এটা সত্য। ঠিক আছে, তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি আমরা জানি যে শক্তি এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এই মহাবিশ্বে যতগুলা শক্তি আছে তার পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি যতগুলা শক্তি আছে, যত পরিমাণ শক্তি আছে, তার পরিমাণটা হচ্ছে নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। কে বলেছে? সংরক্ষণশীলতা নীতি বলছে। তাহলে শক্তিকে এক রূপ থেকে এক বা একাধিক রূপে পরিবর্তন করা যায় মাত্র, আর কি বলে হচ্ছে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এক রূপ থেকে অন্য রূপে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তন করা যায় মাত্র। আর মহাবিশ্বে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, মহাবিশ্ব বলতে আবার অনেকে আবার পৃথিবী ধরো, পৃথিবী কিন্তু না, পৃথিবী মহাবিশ্বের ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র একটা অংশ। আচ্ছা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। ঠিক আছে, এখন এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য। এখন প্রশ্ন হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র। স্যার, যান্ত্রিক শক্তি, হ্যাঁ এই সংরক্ষণশীলতার নীতি কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ তো বিভিন্ন আমরা অঙ্ক টঙ্ক করে প্রমাণ দেবো। ঠিক আছে, সেটা প্রমাণ করা যাবে যদি মায়া বল, সংরক্ষণশীলতার নীতি, যেটা আমরা বললাম ইউনিভার্সাল? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ করা তো যাবেই। জি স্যার। এটা তো আমরা প্রমাণ করা তো আমরা স্টাডি করছি এবং এটাকে ইউনিভার্সাল ট্রুথ বলে নিচ্ছি। ঠিক আছে, জি স্যার। যান্ত্রিক শক্তি খাটতেও পারে, নাও খাটতে পারে। যান্ত্রিক শক্তির নিত্যতা বা মানতেও পারে, নাও মানতে পারে। যান্ত্রিক শক্তি বিভব হচ্ছে গতিশক্তি, দুইটা নিয়ে আমি কাজ করব যখন শুধুমাত্র যান্ত্রিক শক্তি বলবো। বুঝাচ্ছি আমরা যে যদি বিভব শক্তি এবং শক্তির সমষ্টি থাকে, সেটাকে আমরা বলবো নিত্যতা মেনে চলে বা মেনে চলেছে। কিন্তু এটা জানলে সেটা শক্তি সংরক্ষণশীলতা মানতেও পারে, না সব জায়গায় মানবে। শক্তি সংরক্ষণ মানে এটা সকল ক্ষেত্রেই, কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা সকল ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এটা আমরা প্রযোজ্য হচ্ছে না, বা কোথায় একই জায়গায় যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে না, আবার এটা মেনে চলছে। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা মানে হচ্ছে, মনে করে একটা বস্তু, মনে করে এখান থেকে এখানে আসতেছে। ঠিক আছে, যে কোনো পয়েন্টে তুমি কি বের করবা? বিভব শক্তি এবং গতিশক্তি বের করবো। যদি প্রত্যেকটা পয়েন্ট, এটা এ পয়েন্ট ধরলাম, বি পয়েন্ট ধরলাম, সি পয়েন্ট ধরলাম, ডি পয়েন্ট ধরলাম, প্রত্যেকটা
আমার বিভব শক্তি এবং গতি শক্তি অবশ্যই সমান থাকে, মনে করো 10 জুল, এখানে 10, এখানেও 10, তাহলে বলবো একটা যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। ওকে, কিন্তু মনে করো এখানে 10, এখানে 5, এখানে 7, এখানে 8, তাহলে কিন্তু হবে না। ক্ষেত্রে দেখবা যে শক্তি তোমার কাছে মনে হতে পারে তাহলে তো শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে না, অবশ্যই কারণে মেনে চলছে। সূত্র হচ্ছে যখন আমি যান্ত্রিক নিত্যতা নিচ্ছি, শুধুমাত্র বিভব শক্তি আর গতি শক্তি নিচ্ছি, তো অন্য কোনো শক্তি তো নিচ্ছি না আমি। শক্তি নিত্যতা যতগুলা শক্তি আছে জানতে হবে তোমার, এবং সবগুলো কাউন্টে নিয়ে দেখবা যে শক্তি সংরক্ষণ নীতি মেনে চলবে, অবশ্যই মেনে চলবে। ঠিক আছে, তো আমরা সাধারণত যেখানে ঘর্ষণ, আবারও বলছি উদাহরণস্বরূপ সিলেবাসে যেগুলো সেগুলোতে আসে, মনে করো ঘর্ষণ বল দেওয়া আছে, করে তল বেয়ে একটা বস্তু নামছে, এরকম একটা তল বেয়ে একটা বস্তু নামছে। ঠিক আছে, তো এই তল এই তলের যদি ঘর্ষণ বল দেওয়া হয়, মনে করো ঘর্ষণ বল আছে, মনে করো একেবারে মসৃণ তল না, তাহলে নিত্যতার সূত্র খাটবে না, যান্ত্রিক শক্তি খাটে না। আমরা একটু জেনে হই, শক্তির নিত্যতা, শক্তির সংরক্ষণশীলতা নীতি কিন্তু খাটবেই, এটা যেন পেঁচায় যে আবার শক্তির সংরক্ষণশীলতা নীতি খাটবেই খাটবে, যান্ত্রিক শক্তি খাটবে না যদি ঘর্ষণ বল দেওয়া থাকে। প্রশ্ন হচ্ছে কিভাবে খাটবে না, অঙ্ক তো করে নিচ্ছি। যখন এই পয়েন্টে কাজ বের করব, মনে করো বিভব শক্তি গতি শক্তি বের করব, এই পয়েন্টে বের করব, বিভব শক্তি গতি শক্তি সমান হবে না, কারণ ওই যে বলের কারণে কিছু কাজ করতে হবে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কিছু কাজ করতে হবে। আমরা এখানে কিন্তু ধরবো না, যখন আমি যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র খাটবো, তখন কিন্তু ওটাতে আমি ধরবো না ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ। ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ লাগে না, তুমি ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ করবে শক্তি, সেই শক্তির তাহলে তো তোমার যান্ত্রিক শক্তি খাটবেই না। নিব সংরক্ষণশীলতা নীতি অবশ্যই খাটবে। এই বুঝতে পারছো? আমরা দেওয়া থাকে কোন তলে, তখন যান্ত্রিক শক্তি খাটবে না, কিন্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি খাটবে। কাজ করতে হচ্ছে, সেখানে কিছু শক্তি ব্যয় হচ্ছে, শক্তিটা আমরা কিন্তু বিভব শক্তি গতি শক্তি কাউন্টে আনতে, শক্তি সংরক্ষণ শক্তি কিন্তু কাউন্ট আমরা করছি, নীতিটা খাটবে। বলে নিলাম আমরা। তাও শক্তি সংরক্ষণ হয় না, তাই না? উপর থেকে নিচের দিকে নামলে খাটবে, তুমি যখন যদি মিলাতে চাও তাহলে বাতাসের তো কিছু একটা বাধা আছে। তুমি যদি একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দাও, বাতাসের একটা বাধা বসে আছে। ঠিক আছে, তুমি যদি একটা উপর থেকে নিচে, সে যেভাবে থাকে তখন কিন্তু সে মাটিতে পড়বে না, একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল নেই যে বা ঘর্ষণ বল নেই, কিন্তু মসৃণ তল বলে আসলে কিছুই নেই, কিছু না কিছু ঘর্ষণ বল আছে। তারপর আমরা ধরে নিই যে কোনো বস্তুর হচ্ছে রোধ নেই, রোধ বলে নেই কোনো বস্তু পৃথিবীতে নেই, সুপার কন্ডাক্টর তার কিছু না কিছু রোধ আছে, অনেক কিছু ধরে নিচ্ছে, কিছু না কিছু ইরর থেকেই থাকে, কিছু না কিছু ইরর থেকেই থাকে, বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা অঙ্ক লিখেছি, আহ একটা অঙ্ক করেই, আমি অঙ্ক লিখেই নিয়েছি, যেহেতু আমাদের শক্তিটা হয়ে গেল, ক্ষমতাতে আসতেছি না আজকে আর, আজকে তোমাদের আর অঙ্ক করে দেখো, একটা গাড়ি দাগিয়েছি উপর থেকে নিচে, আস্তে আস্তে আনত তল বেয়ে, তলটা দেখো 60 ডিগ্রি কোণে আছে, এটা কিন্তু বোর্ড টাইপের প্রশ্ন, বোর্ডে এই ধরনের প্রশ্ন এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট। 60 ডিগ্রি কোণে আছে হচ্ছে
উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণে। যদি তোমাকে বলতো তাহলে তুমি এটাকে এখানে কোণ দিতাম আমরা, যেহেতু আমাদের উদ্দীপক এখানে, তাহলে আমরা এটাতে যাচ্ছি না। চিত্রে প্রদর্শিত গাড়িটি 16 মিটার/সেকেন্ড বেগে চলছিল। গাড়ির চালক কি করায় 40 মিটার দূরে থেমে যায়। খেয়াল করো, টানত তল এই বরাবর আছে, দূর থেকে টানত তল এরকম ভাবে গাড়ি চলছে। এই পয়েন্টে এসে চালকটা হচ্ছে ব্রেক চেপেছে। তাহলে এই পয়েন্টে ফলে গাড়িটা আসছে, এই যে এই পয়েন্টে, এই যে থেমে গেছে। ঠিক আছে, গাড়ির ভর মনে করো হচ্ছে 200 কেজি, গাড়ির ভরটা হচ্ছে 200 কেজি। ঠিক আছে, এখন প্রশ্ন করেছি আমরা যে কি পরিমাণ প্রতিরোধকারী বল গাড়ির উপর ক্রিয়া করে, কি পরিমাণ। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে শক্তি সংরক্ষণশীলতা নীতি উল্লেখিত ঘটনায় শক্তি সংরক্ষণশীলতা নীতি পালিত হবে কিনা। তোমরা আগেই জেনেছো, কিন্তু দেখো বেসিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগেই আমরা জেনেছি শক্তি সংরক্ষণশীলতা নীতি সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সকল সিস্টেমে অবশ্যই কোথাও না কোথাও ভুল আছে। শক্তির অবশ্যই তোমার পালিত হবে, এটা যেন ভুল না হয়। এইবার খেয়াল করো, আমরা 1 নম্বর প্রশ্নে যাচ্ছি। এটা তোমাদের শিখিয়েছি কিন্তু আমি, এইভাবে এ থেকে ব্রেক ব্রেক চেপেছে গাড়ির চালক, সি তে এসে থেমে গেছে, 16 মিটার/সেকেন্ড বলে দিছে যে 16 মিটার/সেকেন্ড বেগে গাড়িটা চলছিল। আমি লাল কালি একটু ইন্ডিকেট করে দিলাম। বেগটা মানে সে 16 মিটার/সেকেন্ড বেগে চলছে, 16 মিটার/সেকেন্ড বেগে চলছে। চলতে চলতে এই পয়েন্টে ব্রেক করেছে, এই পয়েন্টে থেমে গেছে, তার মানে এখানে সে ব্রেকটা 0 হয়ে, তাহলে আদি বেগ 16 মিটার/সেকেন্ড, শেষ বেগটা হবে হচ্ছে 0, যেহেতু পয়েন্টে থেমে গেছে বলে দিছে 40 মিটার দূরত্বে গাড়িটি থেমে যায়। এস ইজ ইকুয়াল টু হচ্ছে 40 মিটার। দেখো আমরা যখন পড়েছিলাম নিউটনীয় বলবিদ্যা শুরু করেছিলাম, তোমাদের থাকবে, যদিও আমাদের সিলেবাসে গতিবিদ্যা নেই 3 নাম্বার চ্যাপ্টার। ওই সমীকরণ গুলা আমি 9-10 যেগুলো পড়ে আসছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওগুলো আর কি। ওকে, এখন ত্বরণটা কত একটু বের করে নিই, ভেরি সিম্পল। এখানে বের করি ভিনোটাস ইকুয়াল টু, খেয়াল করো এই সমীকরণের মধ্যে কোথাও, তাহলে আমরা সূত্র ব্যবহার করব ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভিনোটা স্কয়ার মাইনাস, যেহেতু এটা মন্দন হচ্ছে সূত্র ব্যবহার করেছি, যেহেতু এখানে ত্বরণটা নেগেটিভ হচ্ছে, এটাকে এ ইজ ইকুয়াল টু পাবো আমি ভি স্কয়ার, সরি ভিনোটা স্কয়ার, ভিনোটা স্কয়ার 2 গুণ এস এর মান হচ্ছে 40, তাহলে পাচ্ছি 16 গুণ করলে 6 হাতের 9, 16 কে 16 আর 9 25, 80 ডিভাইড বাই 80। আমি 3.2। 3.2, ভেরি গুড, 3.2 মিটার/সেকেন্ড, তার মানে 2 মিটার/সেকেন্ড ত্বরণ, 3.2 মিটার/সেকেন্ড ত্বরণ। ভালো ভালোভাবে করে খেয়াল দেখা করবা, যাচ্ছে না। এই দেখা যাচ্ছে না? এটা দেখাচ্ছে। আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে। আমাদের স্যার সবারই ইন্টারনেট স্লো, তো এই কারণে হয়তো। হ্যাঁ, নেট স্লো, সবার নেট, বাংলাদেশের সিস্টেমই এরকম, বুঝছো? বাংলাদেশের সিস্টেমই এরকম, সত্যি কথা এটাই। জি স্যার। ব্রাউজ একটা করি, যে একটা ক্লিক ইনফোতে একটা ব্রাউজ করি, হতে চায় না, পেজই আসতে চায় না, অথচ মাসে লাগে, এবং 7 দিনের মধ্যে যদি টাকা না, মানে ভুলে যদি কখনো মনে করে 7 দিনের মধ্যে টাকা দেওয়া হয় নাই, মাসের প্রথম 7 দিনের মধ্যে, প্রিপেইড সিস্টেম,
মানে আমি ডিসেম্বর মাসের নেট ব্যবহার করব, ডিসেম্বর মাসের 7 তারিখের মধ্যে ভাড়া মানে দিয়ে দিতে হবে টাকা, এই অবস্থা। জি স্যার। ওই যে বললাম না, যে কারোর মধ্যে কোনো জবাবদিহিতা নাই, তো কোনো জবাবদিহিতা নাই, যে যেরকম পারছে চলছে, যে যেরকম পারছে চলছে, কোনো জবাবদিহিতা নাই। দুর্নীতি মানুষের রক্তে মিশে গেছে, মানে জি এমন ভাবে শিরায় শিরায় রক্তে কোষে মিশে গেছে, দুর্নীতি থেকে মানুষ বের হয়ে আসতে পারবে না, বুঝতে পেরেছেন? জি স্যার। যাই হোক, আমি করলাম হচ্ছে মন্দন, যেটাকে বলছি 3.2 মিটার/সেকেন্ড, খেয়াল করুন। এটা হচ্ছে আমাদের মন্দন। 40 মিটার দূরত্বে বস্তু থেমে গেছে, একটু খেয়াল করে দেখি তো, আমরা যখন একটু চিত্রটাকে একটু খেয়াল করো, তোমাদের শিখে এখান থেকে এখানে আসতেছে, খেয়াল করো তো। আমি একটু আসালাম, এখানে একটু নিয়ে আসলাম ওই গাড়িটাকে এখানে নিয়ে আসলাম। এবার আবার কে কাজ করে? বস্তুর ভর কাজ করে, ওজন কাজ করে, এমজি। তো এইটা যদি কোণ দেওয়া থাকে থিটা, তো বল কাজ করবে। মনে করো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করি নাই, কত বল কাজ করে বলো দেখি, বলো, বলো। একজন কত বল কাজ করবে এই এমজি ওজনের কস কত থিটা। উপাংশ? হ্যাঁ, এমজি কস থিটা, ভেরি গুড। এম আমার দেখো এই বরাবর হচ্ছে, এখানে যখন বস্তু ছিল একই কথা, এখানে বস্তু থাকা তল আনত তল ডিগ্রি, যেহেতু শিরা 60 ডিগ্রি দেওয়া আছে, এখানেও 60 ডিগ্রি, সব জায়গায় 60 ডিগ্রি। এই বরাবর হচ্ছে বল, অভিকর্ষজ বল, তাহলে তার সঙ্গে কোণ দেওয়া আছে, তো আর বলবো না। এই বরাবর আমি কি ব্রেক যাত্রা শুরু করেছিল, কেন এখান থেকে মনে করো যাত্রা আসতেছে, এখানে ব্রেক কষেছিল এই পয়েন্টে। ব্রেক কষা মানে কি? গাড়িটা গাড়িটা যাচ্ছিল এইদিকে, তাহলে ব্রেক কষার অর্থ হচ্ছে উল্টা দিকে। এটা নাম কি? এফ, ধরে নিলাম এফ। গাড়ি যখন ব্রেক কষেছে, তার অর্থ হচ্ছে গাড়িকে থামানোর জন্য আমরা গাড়ি যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে একটা বল প্রয়োগ করেছে, নাম কি? দিয়েছি। তাহলে এখানে কয়টা বল কাজ করছে? এই বিন্দু থেকে পর্যন্ত এই কয়টা বল কাজ করেছে? দুইটা বল কাজ করেছে। একটা বল হচ্ছে এমজি কস থিটা, ওটা তো বস্তুর ওজনের কারণেই কাজ করছে, অটোমেটিক্যালি কাজ করছে। তাহলে আমরা শিখেছিলাম কি? আমরা শিখেছিলাম লব্ধি বল ইজিক্যাল টু হচ্ছে এম এ। ভালো করে খেয়াল করো, নিউটনীয় বলবিদ্যায় কিন্তু এই জিনিসটা বারবার শিখিয়েছি, বলেছিলাম সব জায়গায়। এখানে আমার এফ কাজ করছে এই দিকে, এম জি কস থিটা টু হবে হচ্ছে এম এ। এফ বড় কেন? কেন এফ বলটার কারণে তো বলছে, যদি বড় হতো তাহলে এই এমজি কস থিটা যদি বড় হতো, তাহলে এই যে গাড়িটা চলতেই থাকতো, চলতেই থাকতো। এমজি কস থিটা তো বড় না, এই কিন্তু বড় গাড়ি গাড়ি যেদিকে যাচ্ছিল, বল এই উল্টা দিকে কাজ করছে, এফ প্রতিরোধকারী বল। তাহলে এই cos থিটার এই বলটা কাজ আর, তাহলে অবশ্যই একে অপরের বিপরীত হলে লব্ধি বল কি হয়? হবে কি? এফ ইজিক্যাল টু এম জি কস থিটা প্লাস হচ্ছে এম আমাদের জানা আছে, জি আমাদের জানা আছে, থিটার মান জানা আছে, প্লাস করলে যোগ করলে যা হবে সেটা আমাদের রেজাল্ট। তাহলে গাড়ি প্রতিরোধকারী বলের পরিমাণটা হচ্ছে, প্রতিরোধকারী বলের পরিমাণটা হচ্ছে এখানে হিসাব নিকাশ করে যা হবে সেটা, ঠিক আছে? এই অঙ্কটা কি বুঝতে পারেন? জি স্যার। একেবারে পেঁচায়া যাবে, কিন্তু খুবই পেঁচানো
ক্লিয়ার না থাকে তাহলে শক্তি সংরক্ষণশীলতা নীতি প্রমাণিত হবে কিনা, মানে পালিত হবে কিনা। বা এ পয়েন্টে তুমি শক্তির মোট পরিমাণ বের করবা, সি পয়েন্টে মোট। আচ্ছা, বলো তো এ পয়েন্ট মোট বস্তুটার উপর মোট শক্তি কত? শক্তি আছে। এই পয়েন্টে বস্তুটা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় ছিল, তার মধ্যে একটা বিভব শক্তি আছে। বের করতে পারবো ইজিলি, সিম্পল জিওমেট্রি ব্যবহার করে। এই যে এটা হচ্ছে 40 মিটার, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটার উচ্চতা কত হবে বুঝতেই পারছো। হ্যাঁ, 20 মিটার হবে। আমি মনে মুখে মুখে করলাম। cos 60 মানে হাফ, আর এটা হচ্ছে 40 এর দিয়ে হাফ গুণ করলে কত হয়, যাই হোক, ওখানে 20 মিটার হবে। আমরা পেলাম এই পয়েন্টের মোট শক্তি। এবার সি পয়েন্টের মোট শক্তি কি বলে, সি পয়েন্টের গতি শক্তি কত বলো দেখি একজন। 0। 0। হ্যাঁ, ভেরি গুড। সি পয়েন্টে যেহেতু বস্তুটা থেমে গেছে, গাড়িটা থেমে গেছে, 0। বিভব শক্তি কত? 0। এইবার প্রশ্ন হচ্ছে, দেখো গতিশক্তি আর বিভব শক্তির যোগফল, এখানকার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলের কিন্তু সমান না। এখানে একটা মান কিন্তু আমার পাচ্ছি, হাফ এম ভি স্কয়ার, ভি এর মান আছে, আবার এম জি এটারই মান আছে। এখানে কিছু একটা মান পাবো, মনে করে একটা পেয়েছি কোনো একটা মান। এখানে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল কিন্তু 0, বিভব শক্তিও 0, আবার কিন্তু গতি শক্তিও 0। কারণ এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, ভূপৃষ্ঠ, কোনো উচ্চতায় নেই কিন্তু। তাহলে আমার 0, তার মানে এখানে আমার মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি 0, এখানকার মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি কিন্তু 0 না। তার মানে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র এই সিস্টেমটা মেনে চলছে না। এই উদাহরণ দিলাম, আগে কিন্তু বলেছিলাম, এবার দিলাম উদাহরণ। এইবার খেয়াল করো শক্তির নিত্যতার সূত্র মেনে চলছে কিনা। হ্যাঁ, মেনে চলছে। এই যে ব্রেক যখন চেপেছি, এই যে গাড়ি প্রতিরোধকারী বল যখন একটা কাজ করছে, সেই বলের বিরুদ্ধে একটা কাজ করতে হয়েছে, এবং এই কাজ করতে কিন্তু কিছু শক্তি ব্যয় হয়েছে। সেই শক্তিটা কতটুকু শক্তি ব্যয় হয়েছে? গাড়ি প্রতিরোধকারী বলের বিরুদ্ধে যে কাজ করেছে। দেখো এখানে তুমি ব্রেক চেপেছো, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা বলে আমি শেষ করে দেবো একটু। এখানে তুমি ব্রেক চেপেছো, ব্রেক কিন্তু তুমি চেপেছো, ব্রেক চেপেছো, প্রতিরোধকারী বল কত? এখানে একটা বলের মান আসবে মনে করো, এই বলে তুমি ব্রেকটা, এত গাড়ি প্রতিরোধকারী বল কিন্তু আছে। এখন এই যে বলটা চেপেছো, তারপরও কিন্তু বস্তুটা এ থেকে সি তে গেছে, অর্থাৎ প্রতিরোধকারী বলের বিরুদ্ধে কিন্তু একটা কাজ করতে হয়েছে। কেন কাজ হয়েছে? কারণ এ থেকে যখন সি তে এসেছে, সরণ কিন্তু হয়েছে। কতটুকু সরণ হয়েছে? 40 মিটার সরণ হয়েছে। তার মানে তুমি গতি প্রতিরোধকারী বল প্রয়োগ করেছো, তার বিরুদ্ধে এই 40 মিটার সরণের জন্য কিন্তু একটা কাজ হয়েছে। এই কাজ করতে তো শক্তি খরচ হয়েছে। কতটুকু শক্তি খরচ হয়েছে? এফ মাল্টিপ্লাইড বাই এস। এফটা হচ্ছে গাড়ি প্রতিরোধকারী বল, আর এসটা কত? 40 মিটার। এইটা কোন করলে এইটা, তাহলে তাহলে আমার সি পয়েন্টে মোট শক্তি কি কি? গতি শক্তি 0, যোগ বিভব শক্তি 0,